মিস্টার তারেক রহমান উনি কিন্তু তার জায়গা থেকে যে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাছে বিএনপির এই নেতৃত্ব কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়েছে সেই বিষয়গুলো যদি আমরা সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো যদি চিন্তা করি, নানা ধরনের দলীয় শৃঙ্খলা এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণের যে বিষয়গুলো আছে, উনি কিন্তু লন্ডন থেকে বিভিন্ন সময় যে তার সাংগঠনিক যে অবস্থা এবং তার একাংশের মধ্যে কিন্তু রাজনৈতিক কন্দল, চাঁদাবাজি, এমনকি বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, যিনি এটি কিন্তু শক্ত হাতে উনি এটিকে একটি একটি কাঠামো দাঁড় করানো করতে পেরেছেন বলে আমরা অনেকেই মনে করি। তো সেই বাস্তবতায় তার একটি বড় রাজনৈতিক দল হিসাবে এটি হচ্ছে তার জন্য বড় একটি হুমকি হিসাবে কিন্তু এটি দাঁড় হয়েছিল, যেটি পরবর্তী সময়ে প্রচুর কিন্তু বিএনপির এই কার্যকলাপ নিয়ে কিন্তু প্রচুর কথা হয়, যেটি কারণে কিন্তু এটিকে আপনার একটি নেগেটিভ ন্যারেটিভের দিকে বিএনপিকে নিয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে কিছুটা তারা রিকভার করতে পেরেছে, এটি অবশ্যই তাদের জন্য এটি পজিটিভ দিক। চলুন একবার একটু নির্বাচনের মাঠে ঘুরে আসা যাক। নির্বাচনের মাঠে যদি আমরা গিয়ে যে বিষয়টি দেখি, 2008 সালে নির্বাচনকে যদি আমরা সামনে নিয়ে আসি, কারণ বিগত 16 বছর নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও 8 সালে নির্বাচন নিয়ে কিন্তু আমরা কথা বলতেই পারি। তো সেই প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে 2008 সালে আমরা বিএনপি তার ভোট পায় 32.5%। সেখানে মাত্র তারা 30টি আসন লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ ভোট পায় হচ্ছে 48.4%, যেখানে তারা কিন্তু 230টি আসন লাভ করে। এতে বোঝাই যায় যে ভোটের শতাংশের হার এবং আশা প্রাপ্তির মধ্যে কিন্তু একটি বিস্তর ফারাক আমরা দেখতে পাই, যেটি হচ্ছে এটি মানুষের মত প্রকাশের একটি বড় ব্যবধান কিন্তু এখানে তৈরি করেছে। বিএনপি যেহেতু এখন কিন্তু তাদের যে রাজনৈতিক মাঠ এবং তাদের যে গ্রহণযোগ্যতার বিষয়গুলো এখন যেভাবে আলোচনা হচ্ছে, তারা প্রত্যাশা করছে যে 90% তারা ভোট পাবে। অন্যদিকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র ব্যানারে যারা এনসিপি তৈরি হয়েছে, তারা কিন্তু প্রায় 50 থেকে 100টার কথা বললেও কিন্তু বিএনপি আশা করে এটি যদি আনুপাতিক হারে তারা নাও পায়, তারপরও কিন্তু 150 থেকে 170টা আসন তারা নিশ্চিত পাবে, এরকম একটা চিন্তা ভাবনার জায়গা কিন্তু তাদের আছে। এই মুহূর্তে হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে সাহসী রাজনৈতিক ন্যারেটিভ কিন্তু তাদেরকে তৈরি করতে হবে। এই সাহসী রাজনৈতিক ন্যারেটিভ যদি তারা তৈরি করতে পারে এবং দুর্নীতির বিরুদ্ধে যদি তারা একটি শক্ত অবস্থান তৈরি করে নিতে প্রতিচ্ছবিকে যদি তারা সামনে নিয়ে আসতে পারে এবং তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এবং তাদের পরিকল্পনা এবং অংশগ্রহণমূলক যে প্রসেসের মাধ্যমে তারা যদি এটি জনমনে যে একটি সুন্দর একটু বিএনপি নিয়ে একটি সুন্দর কাঠামো তৈরি করতে পারে, অবশ্যই রাজনীতির মাঠে কিন্তু তারা একটি শক্ত অবস্থানে থাকবে। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার অবস্থান করছে, তারা চেষ্টা করছে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে উপহার দেওয়ার ক্ষেত্রে। তবে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টা যদি একটু বলি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আসলে আন্তর্জাতিক শব্দটা অনেক হাস্যকর হিসাবে বাংলাদেশে উপস্থাপিত হয়েছে। বিগত 3টা নির্বাচন আন্তর্জাতিক বিচার বিশ্লেষকরা ছিল, তারা কিন্তু কোনো নেগেটিভ সাইন এখানে শো করে নাই। অলওয়েজ তারা পজিটিভ অ্যাটিটিউড দেখিয়ে গিয়েছে, যেটা বাংলাদেশের মানুষকেও কিন্তু এই আন্তর্জাতিক শব্দের প্রতি একটি খারাপ লাগা কাজ করে। তো এই বিষয়টি যদি আমরা বাধা দিই, যেহেতু আমাদের সভ্য সমাজে চলতে গেলে আন্তর্জাতিক সকল মহলের বিষয়টিও গুরুত্ব দিতে হয়, সেই ক্ষেত্রে আন্তরিক যে শব্দটাও আমরা এখনও গ্রহণ করার চেষ্টা করব। এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কতটা জনপ্রিয় এবং তার অর্থবহ এবং প্রমাণ করবে, তার অর্থবহ একটি অবস্থান প্রমাণ করবে আগামী ভোট, যেখানে বিএনপি অথবা জামায়াতে ইসলাম অথবা এনসিপি বা অন্য রাজনৈতিক দল
কতটুকু ভোট পায় একটু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেটি কিন্তু নির্ধারণ করে দিবে যে আগামী নির্বাচনে জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল কোনটি। তো এই বাস্তবতায় যদি আমরা দেখি তাহলে কিন্তু যেহেতু আরেকটি বিষয় আসলে বিশ্লেষণ করাই যায়, যেহেতু একটু বড় রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের জায়গা থেকে মনে করে তারা যে পালন করেছে, তাদের একটি বড় ভোট ব্যাংক আছে। তো সেই জায়গায় অনেকেই কিন্তু এই বিষয়টিকে বলার চেষ্টা করেছে, যদি এই ভোটারদেরকে যদি নির্বাচনের মাঠে না নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশ্ব মানচিত্রে বা বিশ্ব দরবারে এই ভোটটা কতটা নিরপেক্ষ হবে, এটিও নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তোলার চেষ্টা করেছে। তো বাংলাদেশের মানুষ এটিকে মানে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দেয় না, কারণ জুলাই আগস্টে ঘটে যাওয়া বিপ্লবের যে স্মৃতি, সে স্মৃতিচারণ করেই কিন্তু মানুষ আগামী একটি সুষ্ঠু নির্বাচন এবং ভালো একটি বাংলাদেশ উপহার দেখতে চায় ইন্টার গভর্নমেন্টের কাছে। এবং আমরা চাইবো যে যে রাজনৈতিক দলই রাজনীতির মাঠে থাকুক, সর্বোচ্চ ক্ষমতার অধিকার হিসেবে বাংলাদেশে থাকুক, তারা যেন এদেশের আপনার বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে এবং জনগণকে তার ন্যায্য অধিকার দেওয়ার ক্ষেত্রে তারা যেন অলওয়েজ সরল থাকে এবং একটি সুন্দর অবস্থান থাকে। এবং জনগণ যেহেতু একটি নির্দিষ্ট বছর পরে একটি ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় শুধু তার মধ্যে থাকে, অতএব এটিকে হরণ না করে এটি সুন্দর একটি নির্বাচন কাঠামো অবশ্যই তৈরি করে আগামী দিনেও যেন এই নির্বাচনের পর পরবর্তী নির্বাচনও যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, এটিও কিন্তু তাদের কাছে আশা থাকবে। অতএব আমরা আশা করব আগামী বাংলাদেশের রাজনীতি হবে সুন্দর। এবং আরেকটি বিষয় না বললে নয় যে আগামী যে তারুণ্যের যে একটি প্রায় 50 লাখের উপর নতুন ভোটার আসবে, গত 16 বছর যারা ভোট দিতে পারেনি, তারাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসাবে আগামী নির্বাচনে কাজ করবে। অতএব সকল রাজনৈতিক দল অবশ্যই তাদের সাংগঠনিক একটি বড় অবস্থানে গ্রহণ করে থাকবে এই তারুণ্যের জয় জয়কার। এবং আশা করব এই তারুণ্যের মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতির মুক্তি ঘটবে।